আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে প্রাণ গেল সর্বোচ্চ 143 জনের। মডার্না ও সিনোফার্মের 23 লাখ টিকা আসছে কাল। লকডাউনে প্রথম দিনে মোড়ে মোড়ে চেকপোস্ট, সড়কে সেনা টহল, বিধি নিষেধ না মানায় জেল জরিমানা। ভ্যাকসিনে নিবন্ধন করতে না পারায় প্রবাসীদের বিক্ষোভ, মন্ত্রীর আশ্বাসে সমস্যার সমাধান। হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গিরা শক্তি হারিয়েছে দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় একদিনে এ যাবৎকালে সর্বোচ্চ 143 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 46 জন। এদিন শনাক্ত রোগীর সংখ্যা 8,301 জন। দৈনিক সংক্রমণ হার 25% উপরে। তবে বিপর্যস্ত সময়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার 12 লাখ ডোজ এবং চীনের সিনোফার্মের 11 লাখ টিকা আসবে শুক্রবার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণ। রাজধানী সহ সারা দেশেই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় 24 ঘন্টায় 143 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14,646। 32,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 8,301। মোট শনাক্ত 9,21,559। নতুন 4,663 জন সহ সুস্থ হয়েছে 8,20,913। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 25.90%, মৃত্যুহার 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 89.08%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 46 জন, ঢাকায় 35, রাজশাহীতে 19, চট্টগ্রামে 15 ও রংপুর বিভাগে 10 জন মারা গেছে। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব 70 জন। 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়েছে 42 জনের। মৃতদের মধ্যে 90 জনই পুরুষ। এদিকে 2 এবং 3 জুলাই দেশে আসছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো মডার্না ও চীনের সিনোফার্মের টিকা। ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মডার্না 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে। 2 ধরনের টিকা, মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট 45 লক্ষ টিকা আমরা পেয়ে যাব এবং আমাদের টিকার কর্মসূচি তারপরেই আমরা শুরু করে দিতে পারব। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 66,40,982। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন সকাল থেকে রাজধানীতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চললেও অল্প স্বল্প ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলছে। কাঁচা বাজার খোলা থাকলেও বন্ধ আছে মার্কেট, শপিং মল। বিধিমালা অমান্য করায় বেশ কিছু স্থান থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানার মুখেও পড়তে হয়েছে অনেকেই। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। কঠোর লকডাউনের প্রথম দিনের সকাল, সড়কে সেনাবাহিনীর টহল। ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বেরিয়েছেন তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনা সদস্যরা। তবে বেশিরভাগ মানুষই প্রয়োজন ছাড়া মূল সড়কে আসছেন না। মানুষের মুভমেন্ট, তিনি কেন বের হয়েছেন তাকে চেকিং করা, এটা ম্যাজিস্ট্রেট উনি নিজেই করছেন। আমরা মূলত তাকে সাহায্য সহযোগিতা করছি। যারা বের হচ্ছেন অবশ্যই কোনো একটা কারণে, তারা হয়তো কোনো ব্যাংক অথবা কোনো কি হসপিটালের ডক্টর, এরকম ভাবেই বের হচ্ছেন। অযথা এরকম খুব একটা বের হন নেই, 2-1টা ঘটনা বাদে। সকালের দিকে গাড়ির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা কিছুটা বাড়ে। চলছে রিকশাও। সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ।
চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। যৌক্তিক কারণ দেখাতে পারলে যেতে দেয়া হচ্ছে। আজকে করোনা টেস্ট করবো, তো আগামীকালকে ফ্লাইট আর কি। এটা হচ্ছে সৌদি আরব। জরুরি চিকিৎসা সেবা, বিদেশ যাত্রী, জরুরি সেবার সাথে জড়িতদের পরিচয় নিশ্চিত হয়েই কেবল তাদের ছেড়ে দেয়া হচ্ছে। যারা তাদের কাগজপত্র দেখাইতে পারছে এবং এই লকডাউনের আওতা বহির্ভূত যারা, তাদেরকেই আমরা ছাড়ছি। আর যারা লকডাউন ভেঙে আসছে তাদেরকে আমরা জরিমানা করছি। লকডাউন বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে আছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যৌক্তিক কারণ না দেখাতে পারায় ২৫০রও বেশি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, এবার নগরবাসী আগের তুলনায় সচেতন। জরুরি কারণ ছাড়া খুব একটা বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। কিছু তো হসপিটালে বা চিকিৎসা সংক্রান্ত কাজে যাচ্ছেন, বা কিছু বিদেশগামী যারা যাত্রী আছেন তারা যাচ্ছেন, তাছাড়া কিন্তু আমরা কিন্তু পাইনি। বিধিনিষেধ অমান্য করায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ৩০০রও বেশি মানুষকে। শুধু মিরপুর থেকে আটক করা হয়েছে ১০০রও বেশি মানুষকে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনে রাজধানীর মূল সড়কগুলো ফাঁকা থাকলেও পাড়া মহল্লার চিত্র একেবারেই ভিন্ন। অনেক এলাকায় দোকানপাট খোলা, কারণে অকারণে বাড়ির বাইরে বের হচ্ছেন অনেকেই। কারো কারো মুখে মাস্ক থাকলেও বেশিরভাগই মাস্ক ছাড়া ঘুরছেন। লকডাউনে পাড়া মহল্লার খবর জানাচ্ছেন মফিউর রহমান। পুলিশ আসলে মানুষজন সব চলে যায়, পুলিশ চলে গেলে আবার আসে, চোর পুলিশ খেলে। রাজধানী মিরপুর পল্লবী এলাকার ৩ নম্বর রোডের ৭ নম্বর সড়কে এভাবেই চলছে লকডাউন। করোনা সংক্রমণ বাড়ছে, মৃত্যুও বাড়ছে, তারপরও হুঁশ ফিরছে না অনেকেরই। ঘুরে বেড়াচ্ছে অবাধে, ভ্যানের ওপর দোকানপাট, কেনাকাটায় ব্যস্ত স্থানীয়রা। ক্যামেরা দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা, কেউ কেউ আবার নির্বিকার। নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য যেসব দোকান খোলা ছিল সেগুলো বন্ধ হতে থাকে ক্যামেরা দেখে। বাইরে বের হতে অজুহাতের শেষ নেই। মাছটা আমি বাসার থেকে রেখে আসি, এখন কিনে নিব। নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার তো কিনতেই হবে। মোহাম্মদপুর এলাকার পাড়া মহল্লার অলিগলিতে অবাধে ঘুরছে মানুষ। বেশিরভাগের মুখেই মাস্ক নেই। মাস্ক নেই এই ফার্মেসির ওষুধ বিক্রেতার মুখেও। ফান খাইতেছি তো, এই জন্য ফিক ফলাইছে, এই জন্য খুলছিলাম আর কি। মাস্ক না পড়তেও আছে নানা অজুহাত। মাস্ক ছাড়া ঘুরতেছেন? আমি তো মাত্র বাইরেছি, দোকানপাট এমনি এরকম খোলা ফেলে আমি মাস্ক নিয়ে নিব। মাত্রই তো বাইরেলাম, মাত্র ৫ মিনিট বাসা এখানে। বাইরে যেটা সিগারেটের জন্য অনেকক্ষণ সময় কাটাইতাম, তাহলে যে মনে করেন যে মাস্ক পরিয়ে আইতাম। চায়ের দোকানেও জমেছে আড্ডা। ২১-এর ক্যামেরা দেখে মুখ লুকিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা। লকডাউনে ঢাকার প্রায় সব পাড়া মহল্লার চিত্র একই রকম, যেন চোর পুলিশ খেলা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সারা দেশে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও শপিং মল। লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় একদিনে মারা গেছেন ১৩৬ জন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে লকডাউন। রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বিনা কারণে বের হওয়ার অভিযোগে আটক করা হয় ২১ জনকে। লকডাউনে বিপাকে নির্ময়ের মানুষ। ভোর থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনে ফাঁকা রাজশাহীর রাজপথ। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। নগরীতে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। লকডাউন সফল করতে সকাল থেকে ময়মনসিংহ মহানগরী সহ বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে ৫ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। লকডাউনের প্রথম দিনে বরিশাল নগরীতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও বাস চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় সকাল থেকে ফাঁকা সিলেট নগরী। বিভাগীয় শহর রংপুরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। তবে কাঁচা বাজারে সামাজিক দূরত্ব বজায় থাকছে না, অনেকেই পরছে না মাস্ক। গাজীপুরে লকডাউন সফল করতে কঠোর অবস্থানে প্রশাসন। স্বাস্থ্যবিধি ও নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হয়েছে তৈরি পোশাক কারখানা।
এছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শেরপুর, মাগুরা, ভোলা, বরগুনা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, ঝালকাঠি, রাঙ্গামাটি, নোয়াখালী, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে সকাল থেকে লকডাউন চলছে। লকডাউনে বিধিনিষেধ না মানায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কঠোর লকডাউনেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোংলা বন্দরেও পণ্য ওঠানামা কার্যক্রম স্বাভাবিক। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 39, রংপুরে 9, ময়মনসিংহে 8, বগুড়ায় 8, সিলেটে 7, টাঙ্গাইলে 7, যশোরে 7, ঝিনাইদহে 5, পিরোজপুরে 4, নাটোরে 4 ও ঠাকুরগাঁওয়ে 2 জনের মৃত্যু হয়েছে করোনা ও করোনা উপসর্গে। সমর ইসলাম, 21 টেলিভিশন। টিকা নিবন্ধন না করতে পারায় প্রবাসীদের বিক্ষোভের পর সমাধান মিলেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানিয়েছে, শুক্রবার সকাল 9টা থেকে সারা দেশের বিএমইটি কেন্দ্র এবং আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করা যাবে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর মেসেজ পেলে টিকা পাওয়া যাবে। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। সারা দেশে চীনের সিনোফার্ম ও রাজধানী 7 কেন্দ্রে শুরু হয়েছে ফাইজারের টিকাদান কার্যক্রম। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসীদের টিকা কার্যক্রম উদ্বোধন করতে এসে তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসীদের অভিযোগ, বিএমইটি স্মার্ট কার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা পাচ্ছেন না তারা। তবে একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির কর্মীরা টিকা পাওয়ায় বিক্ষোভ করেন তারা। বোরাকটা আবার এই জন উন্নয়নের পাঠাইছে, সেখান থেকে আবার পাঠাইছে আমাদেরকে এখানে, কিন্তু খালিয়া পাঠাইতে আছে, কোনো কাজ হইতে আছে না। আপনাদের 10 দিন পরে আমার ডেট ওভার হয়ে যাবে, তখন এটার জিম্ম কে হবে? আমাদের টিকিট এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ভ্যাকসিনের কোনো ব্যবস্থা করতেছে না। এখানে আসছি, ওনারা বলছে যে এখানে আপনাদের কোনো টিকার বা ব্যবস্থা নাই। আমরা পাসপোর্ট দিয়ে নিবন্ধন চাই এবং হাসপাতালের ভিতরে যেমন আমরা নিবন্ধন করতে পারি সেই ব্যবস্থাটা আমাদের করা দেওয়া হোক। আর না হয়তো আমরা দেশে মরে যাই, আমরা কি করবো? পরে অবশ্য প্রবাসীদের সাথে কথা বলে তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান মন্ত্রী। আইসিটি ও বিএমইটি বিষয়টি সমাধানে কাজ করছে। সোমবারের মধ্যে নিবন্ধন জটিলতা নিরসনের আশ্বাস দেন তিনি। পাসপোর্ট নিয়ে এখানে আসলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমেই হবে। অ্যাপ তো এখনো চালু হয় নাই। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। যারা যারা বিএমইটিতে রেজিস্টার্ড না, আপনারা কিন্তু বিএমইটিতে ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নেন। পরে বিএমইটির মহাপরিচালক বলেন, 2 জুলাই সকাল 9টা থেকে সারা দেশের বিএমইটি কেন্দ্র ও আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। অর্থাৎ অনলাইনে আমি প্রবাসী এবং 53টি আমাদের সেন্টার, এই 54টা কেন্দ্র থেকে একযোগে আগামীকাল সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন করা যাবে। বিএমইটি রেজিস্ট্রেশন, বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য এনআইডি না থাকলেও পাসপোর্ট থাকলে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা পুরনো কর্মী তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। 1 জানুয়ারি থেকে রেজিস্টার্ড, তাদের রেজিস্ট্রেশন করা লাগবে না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন এবং মঙ্গলবার থেকে টিকা নিতে পারবেন অভিবাসী কর্মীরা। যিনি আমার বিএমইটি রেজিস্ট্রেশন পাওয়ার পরে আইসিটিতে এনলিস্টেড হয়ে গেলেন, আমাদের আগে যেভাবে সাধারণ মানুষেরা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, উনি ওইভাবে রেজিস্ট্রেশন করবেন। কেন্দ্রে ভিড় না করে জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে রেজিস্ট্রেশন করে, তারপরে অ্যাপসে রেজিস্ট্রেশন করে এসএমএস পেলে তবেই কেন্দ্রে আসবেন টিকা নিতে। ফাইজারের টিকা নিতে চাইলে নিবন্ধনের সময়ই তা উল্লেখ করতে হবে। নিবন্ধনের বাইরে টিকা পাবে না কেউই। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীন পরীক্ষিত অংশীদার উল্লেখ করে আগামীতে এ সম্পর্ক আরও দৃঢ় হবার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তিতে ভিডিও বার্তায় এ আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। Bangladesh and China enjoy excellent relations based on mutual respect, shared values, and commonalities in core national objectives. Bangladesh considers China as a trusted partner for its socio-economic development.
We acknowledge with due appreciation the cooperation and assistance by China during COVID-19 pandemic, including the recent gifts of vaccine and CPC's gift of medical equipment to Awami League. We would like to explore more avenues to take Bangladesh-China strategic partnership to new heights and also work together to address the regional and global issues for peace, security, stability, and development. I am confident that the existing cordial ties between our two countries will be further strengthened in the days to come. এদিকে ফ্রান্সের প্যারিসে জেনারেশন ইকুইটি ফোরামে ভিডিও বার্তায় 2041 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I thank the organizers for convening this important forum. At Beijing in 1995, the world community made bold commitments for women empowerment. Globally, women's participation in politics, economy, and labor force is not encouraging. Women's empowerment has been a priority of my government. We are also using many digital apps in addressing violence against women. In the last 3 years, over 71,000 girls received cyber awareness as training leading to their enhanced safety on cyber platforms. Increase women's participation in ICT sector, including tech startups and e-commerce sector to 25% by 2026 and 50% by 2041. I wish the forum all success. করোনা পরিস্থিতির কারণে হোলি আর্টিজান ট্র্যাজেডির পঞ্চম বর্ষে ছিল না তেমন কোনো আনুষ্ঠানিকতা। তবে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিশ ও র্যাব। শ্রদ্ধা নিবেদন শেষে র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার দুজনই জানিয়েছেন, বারবার কৌশল বদলালেও নেটওয়ার্ক ভেঙে পড়ায় জঙ্গিরা সংগঠিত হতে পারছে না। সাইবার দুনিয়ায় জঙ্গিদের কার্যক্রম নজরদারির মধ্যেই আছে বলে জানান তারা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। 5 বছর আগে গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডিতে নিহত পুলিশ সদস্যদের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানায় র্যাব ও পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লকডাউনের কারণে এবার আসেনি নিহতদের স্বজনরা। হলি আর্টিজান ট্র্যাজেডির পরপরই জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে পুলিশ। ডিএমপি কমিশনার জানালেন, নতুন করে আর শক্তি সঞ্চয় করতে পারছে না জঙ্গিরা। যে কোনো একটা সাইট বন্ধ করলে তারা আর একটা সাইট খোলে। আমরা যে কোনো কয়েকটা ওয়ার্ড উল্লেখ করে যখন ব্লক করে দিই যে এই ওয়ার্ড উল্লেখ থাকলে যাতে এটা মিডিয়ায় না আসে, ওরা সেই ওয়ার্ডগুলো অ্যাভয়েড করে। যারা এটা করছে তাদের আটক করা। র্যাব মহাপরিচালক জানান, ধর্মের অপব্যাখ্যায় সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী কখনই সুবিধা করতে পারবে না। জঙ্গিদের সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান র্যাব ডিজি। যে আমরা এখন কিন্তু তাদের চেয়ে অনেক এগিয়ে আছি, যার কারণে তারা সংগঠিত হতে পারছে না। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট সিসিটিসি সংবাদ সম্মেলনে জানিয়েছে, হোলি আর্টিজান জঙ্গি হামলার পর 23টি হাই রিস্ক অপারেশনে 63 জঙ্গি নিহত হয়েছে। ভেঙে গেছে জঙ্গিবাদের নেটওয়ার্ক। আমরা তাদের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ককে আমরা ভেঙে দিতে সক্ষম হয়েছি। তরুণ প্রজন্ম যাতে আর জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সচেতনতামূলক প্রচার চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জঙ্গি তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। হোলি আর্টিজান হামলা মামলায় 7 আসামির মৃত্যুদণ্ডাদেশের 1.5 বছরেরও বেশি সময় পার হলেও আপিল শুনানি শুরু হয়নি। অ্যাটর্নি জেনারেল বলছেন, করোনার কারণে আটকে থাকলেও শিগগিরই শুরু হবে শুনানি। আর শক্ত পদক্ষেপের কারণে দেশে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে বলে দাবি সিটিটিসির। দীপু শিকদারের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। 2016 সালের 1 জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন 22 দেশি বিদেশি নাগরিক। কমান্ডো অভিযানে 5 জঙ্গি নিহতের মধ্য দিয়ে জিম্মি নাটকের অবসান ঘটে।
ঘটনার পরদিন গুলশান থানায় মামলা হয়। তদন্ত দায়িত্ব পায় সিটিটিসি। 2018 সালের 23 জুলাই 21 জঙ্গির মধ্যে 8 জনের বিরুদ্ধে দেয়া হয় অভিযোগপত্র। আর এই হামলায় জড়িতদের ধরতে শুরু হয় সাঁড়াশি অভিযান। এতে নিহত হন তদন্তে নাম আসা 90 জেএমবি শীর্ষ নেতা তামিম, সারোয়ার, চকলেট, জাহিদুল, মারজান, তানভীর কাদেরী সহ 63 জঙ্গি। সিটিটিসি তথ্য অনুযায়ী সারা দেশে 20টি জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে নিহত হয় 63 জঙ্গি আর গ্রেফতার হয় 490 জন। আইনি প্রক্রিয়া শেষে সাজা কার্যকর হবে বলে আশাবাদী তদন্ত সংস্থা। অস্ত্র সরবরাহকারী, আশ্রয়দাতা এবং এই হামলায় যারা সরাসরি অংশগ্রহণ করেছে, মাস্টারমাইন্ড সহ সকলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে। বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। জঙ্গিদের বিভিন্ন আস্তানায় অপারেশনের কারণে আমরা মনে করি যে জঙ্গিদের নেটওয়ার্ক আমরা বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়েছি। 2019 সালের 17 নভেম্বর ঢাকা সন্ত্রাস বিরোধী আদালতে 8 জনের মধ্যে 7 আসামির ফাঁসির আদেশ হয়। হলি আর্টিজান মামলার রায়ের পর উচ্চ আদালতে আটকে আছে মামলার পরবর্তী কার্যক্রম। কারণ এখন তো ভার্চুয়ালি শুনানি ওইভাবে হচ্ছে না, ওগুলা মাঝখান থেকে 3-4 মাস কোনো শুনানি হয়নি। ভার্চুয়ালি শুনানি আরম্ভ করছেন, এটা সিরিয়ালি হবে, তো তারপর আমরা হয়তো মেনশন করবো এটা আগায় আনার জন্য, কিন্তু এখন এই মুহূর্তে আর হবে না, ঈদের পরে হয়তো এটাই করে। তবে এখনও আসামি পক্ষের কোনো আইনজীবী নিয়োগ না হয় বক্তব্য জানা সম্ভব হয়নি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামে উজ্জ্বল, শিক্ষা গবেষণায় ম্লান। দেখছেন রাত 11টার 21 সংবাদ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ সামগ্রী দিতে গিয়ে যাতে নিম্ন আয়ের ও ভাসমান মানুষ বাদ না পড়ে সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সকলকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশেই প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে। এসব ত্রাণ সামগ্রী যাতে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া কর্মহীন মানুষ, তারা যাতে না খেয়ে কষ্টকর দিন অতিবাহিত না করে, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের পার্টিরও নেতা কর্মীদের আমি আহ্বান জানাবো। দেশবাসীকে লকডাউনের বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দলীয় নেতাকর্মীদের খেটে খাওয়া মানুষের পাশে থাকারও আহ্বান জানান তিনি। এবং এখন যে ভ্যারিয়েন্টটি এসছে, যেটি আমাদের দেশে ছড়াচ্ছে, সেটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। একজন ব্যক্তি বহু লোককে আক্রান্ত করতে পারে। সরকার এই লকডাউন কখনো প্রলম্বিত করতে চায় না, কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই লকডাউন দিতে হয়েছে। এবং এই দীর্ঘদিন লকডাউন সেটি সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন তাহলে আমাদের পক্ষে এই করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। লাফিয়ে বাড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন প্রত্যন্ত এলাকায় করোনা মোকাবেলায় প্রস্তুত নয় হাসপাতালগুলো। চিকিৎসার অভাবেই মৃত্যু বাড়ছে। অক্সিজেন সংকটও প্রকট হচ্ছে। রোগীর সংখ্যা আরও বাড়লে মহামারীর ধাক্কা সামাল দেয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মানুষের অবাধ চলাচল ও খামখেয়ালিতে সীমান্তবর্তী এলাকা থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভেরিয়েন্টে সংক্রমণ বাড়ছে। দ্রুত সংক্রমণশীল এই ভেরিয়েন্টে পূর্ব লক্ষণ না থাকায় আক্রান্ত ব্যক্তির অবস্থা হঠাৎ করেই খারাপ হয়। দ্রুত অক্সিজেন ফল করে দেয় এবং যদি তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া না হয়, চিকিৎসা দেওয়া না হয় বা আইসিইউ না দেওয়া হয়, অক্সিজেন না দেওয়া হয়, তাহলে দ্রুত কিন্তু মারা যাচ্ছে। শনাক্তের সংখ্যা বাড়ছে। সংকটাপন্ন রোগীদের চাপ সামাল দিতে পারছে না রাজধানীর বাইরে হাসপাতালগুলো। আইসিইউ সংকট সহ পর্যাপ্ত স্বাস্থ্য সেবার অভাবে বাড়ছে মৃত্যু।
রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়লে রাজধানীতে যে চিকিৎসা অবকাঠামো আছে তাতেও সামাল দেয়া কঠিন হবে। রোগী যাতে না বাড়ে সেদিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রান্তিক জনগোষ্ঠী গ্রামের মধ্যে চিকিৎসার সুযোগ সুবিধা তো অনেকটা কম, সীমাবদ্ধতা আছে, তাই না? যেমন উপজেলা লেভেলে বা ইভেন জেলা লেভেলেও বেডের সংখ্যা সীমিত, এবং অনেক জায়গায় তো আইসিইউ নাই, জেলাতেও নাই, উপজেলাতেও নাই। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলবে, কারণ যদি সমানে রোগী আক্রান্ত হতেই থাকে তাহলে তো মৃত্যুর মিছিল তো একটু বেড়ে যেতে পারে। প্রত্যেক জেলায় আইসিইউ ব্যবস্থা করার কথা থাকলেও 1 বছরেও তা বাস্তবায়িত হয়নি। অক্সিজেন সংকট ঠেকাতে ঘাটতি পূরণেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ জানালেন কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। আইসিইউ এর ব্যবস্থা করার কথা ছিল, গত বছর জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছে, আমাদের হেলথ সার্ভিস সেটা করে নাই। ভারত থেকে যে অক্সিজেন আমরা ইম্পোর্ট করতাম সেটা হলো আমাদের টোটাল নিয়ে 20%, সেটা ভারত বন্ধ করে দিয়েছে, কারণ তাদেরই অক্সিজেন শর্ট পড়ে গেছে। তাহলে এই 20% ঘাটতি আমরা কি মেকআপ করেছি? এটা তো আমরা জানতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। জনগণের একটা বিশাল অংশ এখনো স্বাস্থ্যবিধি তো মানতে চায় না। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই একটি জাতি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। পৃথিবীর বুকে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় গৌরবের এমন উদাহরণ তৈরি করেছে বলেই জানালেন বক্তারা। শততম জন্মবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের গৌরবের কথা তুলে ধরলেও গবেষণায় সেরকম কোনো ভূমিকা না থাকায় আক্ষেপ করেন আলোচকরা। শিক্ষার মান বাড়িয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতি পুনরুদ্ধারের পরামর্শ দেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০তম জন্মবার্ষিকীর অনলাইন আলোচনা সভা। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ৫০-এর দশকের ছাত্র ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী। এই বিশ্ববিদ্যালয় শুরুতেই বিশ্ববিদ্যালয়ের জন্ম ইতিহাস তুলে ধরেন, স্মরণ করেন বিভিন্ন সময় খ্যাতি লাভ করা শিক্ষার্থীদের। আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব আছে বিশ্বের আর কোনো বিশ্ববিদ্যালয়ের তা নেই বলে গর্ব করেন গাফফার চৌধুরী। প্রায় সকল বিভাগের ছাত্র এবং শিক্ষকেরা এই স্বাধীনতার যুদ্ধে তারা যেমন ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন, তেমনি স্বাধীনতার যুদ্ধেও যোগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তুলনা এশিয়া মহাদেশে আছে এটা আমার জানা নেই, এবং সেই বিশ্ববিদ্যালয়ের আমি একজন ছাত্র। তবে শিক্ষা গবেষণায় পিছিয়ে থাকায় আছে হতাশাও। তা থেকে উত্তরণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান বর্তমান নেতৃত্ব। আমরা শিক্ষায়, আমরা গবেষণায়, আমরা পাঠদানে সর্বোপরি আমাদের সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের কর্মপ্রয়াস অব্যাহত আছে, আমরা আমাদের সব ধরনের প্রয়াস অব্যাহত রাখছি। এদিকে সকালে সিনেট ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ১৯২১ সালের এই দিনে বিজ্ঞান, কলা ও আইন অনুষদের অধীনে ১২ বিভাগের ৮৮৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম কিংবা সাংস্কৃতিক আন্দোলন সবখানেই উজ্জ্বল দক্ষিণ এশিয়ার অন্যতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস সৃষ্টি করেই স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধের ইতিহাসে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। অতীতের এসব অর্জনকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক মননশীল জাতি গঠনে সামনের দিনগুলোতেও অগ্রণী ভূমিকা রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষ পূর্তি উপলক্ষে এমন প্রত্যাশা সবার। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু। ঢাকার ঐতিহ্যবাহী রমনা এলাকার প্রায় ৬০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। তবে মেধা মনন আর রাজনৈতিক সাংস্কৃতিক নানা ঐতিহাসিক ভূমিকায় প্রতিটি বাঙালির প্রাণ জুড়ে প্রতিষ্ঠানটির অবস্থান। তাই ঐতিহাসিক কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা তুললে শিক্ষা ও গবেষণার তুলনায় এর রাজনৈতিক ভূমিকাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম সহ গণতান্ত্রিক বা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ সব আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৫ মার্চের কাল রাত থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কমপক্ষে ১৯ জন শিক্ষক, কয়েকশো শিক্ষার্থী, বহু কর্মকর্তা কর্মচারীর রক্তের ঋণ বাঙালি জাতি স্মরণ করে পরম শ্রদ্ধায়।
শুধু তাই নয়, এর আগে 1952 সালের ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলনের নেতৃত্বেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এরপর 1966 সালে বাঙালির মুক্তির সনদ 6 দফা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়। গবেষণা এবং জ্ঞানের আলো ছড়িয়ে যোগ্য ও মননশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবদান অনেক। কিন্তু শতবর্ষে এসে শিক্ষা ও মৌলিক গবেষণায় প্রত্যাশা পূরণে পিছিয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এক সময়ের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিদ্যাপীঠটি হারিয়ে ফেলছে তার অবস্থান। রয়েছে নানা সমস্যাও। অনেক গবেষণা প্রকল্প অনুমোদিত হয়েছে, এই ধারাটি অব্যাহত রাখতে হবে। গবেষণা এবং উদ্ভাবনী যে প্রয়াস, সেই প্রয়াসে আমাদের থাকতে হবে। রাজনৈতিক নেতৃত্ব আর দক্ষ মানব সম্পদ সৃষ্টির পাশাপাশি সংস্কৃতি বিকাশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। যত কিছু ষড়যন্ত্র, বাঙালির স্বার্থ বিরোধী সবকিছুর প্রধান ভূমিকায়, প্রতিরোধের ভূমিকায় দাঁড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অতীতের সুনামটাকে রক্ষা করে যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে জাতির জন্য ভূমিকা রাখতে পারি, এটাই আমরা প্রত্যাশা করি। 1 জুলাই গৌরবের 100 বছর পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে একাডেমিক ভবনে। তবুও শতবর্ষপূর্তির এই দিনে অনেক শুভেচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। চীনকে দমন করতে চাইলে চরম পরিণতির হুঁশিয়ারি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দেখছেন রাত 11টার 21 সংবাদ। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, যে কোনো সংকট মোকাবেলা করে জীবনে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সেরা আদর্শ ও বড় প্রেরণার নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিঠি এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, শৈশব থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠলেই দুর্নীতিমুক্ত হবে দেশ। প্রতিযোগিতায় 15 জনকে পুরস্কৃত করা হয়। 341টি চিঠির মধ্য থেকে বিজয়ী গোপালগঞ্জের 9ম শ্রেণীর ছাত্রী নন্দী মজুমদার আর 814 জন রচনা প্রতিযোগীর মধ্যে সেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর হোসেন। ব্যবসা বাণিজ্যের খবর। জানাচ্ছি SIVL ব্যবসা বাণিজ্যের খবর। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবার এগিয়ে এলো আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ব্রেকার্স। বৃহস্পতিবার রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বেকম্যানস করোনা ওয়ারিয়ার্স ক্যাম্পেইন শুরু করেছে তারা। এর আওতায় করোনা সেবাদানকারী বিভিন্ন সরকারি হাসপাতালে 60টি হাই ফ্লো নেজাল ক্যানোলা দেবে আকিজ বেকার্স। পাশাপাশি 2টি ICU অ্যাম্বুলেন্স সহ মোট 8টি অ্যাম্বুলেন্স দিয়ে কোভিড রোগীদের বিনামূল্যে সেবাও দেবে তারা। আকিজ বেকার্সের এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খুসরো। শেষ করব রাত 11টার 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় মৃত্যুর রেকর্ড, একদিনে প্রাণ গেল সর্বোচ্চ 143 জনের। মডার্না ও সিনোফার্মের 23 লাখ টিকা আসছে কাল। লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে চেকপোস্ট, সড়কে সেনা টহল, বিধি নিষেধ না মানায় জেল জরিমানা। ভ্যাকসিনে নিবন্ধন করতে না পারায় প্রবাসীদের বিক্ষোভ, মন্ত্রীর আশ্বাসে সমস্যার সমাধান। হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা, জঙ্গিরা শক্তি হারিয়েছে দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।